অন্ধকার রুমের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। তার মুখে কাপড় বাঁধা, যার দরুন চিৎকার করতে পারছে না। এর মধ্যে ব্যক্তিটি কারোর পদধ্বনি শুনতে পেল। কেউ জুতো ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। রুম অন্ধকার থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। হুট করে হাঁটার শব্দ বন্ধ হয়ে গেল। ব্যক্তিটির ভয় লাগছে খুব, সে নিজের চোখ বন্ধ করে নিয়ে আবারও তাকাল। তখনই হুট করে রুমের ভিতরে বাল্বের হলদেটে আলো জ্বলে উঠল। ব্যক্তিটি চোখ বন্ধ করে নিল। অনেকক্ষণ ধরে অন্ধকারে থাকাই হুট করে আলো আসতে চোখে ঝাপসা দেখা দিচ্ছে। পুরনো কাঠের চেয়ারে যেমন খটখট করে শব্দ হই, তেমনি ব্যক্তিটির সামনে থাকা যে সে খটখট আওয়াজ করে চেয়ার টেনে তাতে বসল পায়ের উপর পা তুলে। হাত পা বাঁধা ব্যক্তিটি এইবার পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। ব্যক্তিটি মাথা শুধু দুই দিকে নাড়াতে লাগল। সে কোন কিছু বারণ করার কথা বলছে। সামনে থাকা লোকটি তার মুখের ভিতরে থাকা কাপড় খুলে ফেলল। ব্যক্তিটি সাথে সাথে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আবরার, তুই বেঁচে আছিস এখনো? আবরার বাঁকা হেসে ঠান্ডা স্বরে বলল, কেন, মরে গেলে বুঝি বেশি খুশি হতেন যতটা এখন হতাশ হচ্ছেন শ্বশুর আব্বা? ব্যক্তিটি রাগে কটমট করতে করতে বলল, তোর শ্বশুরকে অসভ্য ছেলে, আমাকে একদম শ্বশুর আব্বা বলবি না। আবরার, তো কি বলবো মিস্টার সাদমান সাদিফ? না শ্বশুর আব্বা, এটা থাক, হাজার হোক আপনি আমার বাচ্চা বউয়ের বাবা হন। মিস্টার সাদমান হুহংকার ছেড়ে বলল, এইসবের আমার মেয়েকে একদম টানবি না আবরার। আবরার রহস্যময়ী হাসি দিয়ে বলল, যেখানে আপনার মেয়ে সম্পূর্ণ তাই আমার, সেখানে আমার বাচ্চা বউকে কোথায় টানব কিনা সেটা আপনি না বললেও চলবে শ্বশুর আব্বা। মিস্টার সাদমান, না আমার মেয়ে তোর, না আমি আমার মেয়েকে দিব। মিস্টার সাদমানকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আবরার শীতল অথচ গম্ভীরতা বজায় রেখে বলল, শ্বশুর আব্বা, ভুল করছেন, আপনার মেয়ে অনেক আগে আমার হয়ে গেছে। এমনকি আমাদের মধ্যে সব কিছু শেষ। মিস্টার সাদমান ভ্রু কুঁচকে বলল, সব শেষ মানে আমার মেয়ের সাথে তুই কি করেছিস? আবরার লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, যা শ্বশুর আব্বা, আপনার মেয়েকে কত আদর দিয়েছি, কিভাবে আদর দিয়েছি সেটাও বলতে হবে নাকি? আবরারের এমন কথা শুনে মিস্টার সাদমান বলল, চুপ করো, কি সব বলছিস? আবরার, যা বাবা, আপনি জিজ্ঞাসা করবেন আর আমি বললেই দোষ? মিস্টার সাদমান, আমাকে এইখানে ধরে আনছিস কেন? আর তুই বেঁচে গেলি কিভাবে? আবরার, অপমান, মেয়ের দোয়া আছে আমার সাথে সবসময়, তাই আমার কিছু হয়নি। মিস্টার সাদমান, তাহলে এবার সম্পূর্ণ কাজ করব, অর্ধেক করব না, যাতে তুই বেঁচে যাস। আবরার শীতল চোখে তাকিয়ে বলল, কেমন বাপ তুই যে নিজের মেয়েকে বিধবা করিস? আর তুই 2টা বছর পঙ্গুর নাটক করেছিস, সেটা কেউ জানে? আমাকে মারার পিছনে যে তুই আছিস সেটা যদি আতিয়া জানে তখন তোকে কি করবে? মিস্টার সাদমান খিটখিট করে হেসে বলল, কিছু করবে না, আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর আমি পঙ্গু হয়ে না থাকলে আমার কাজটা এগোতো না। ঈশ্বর, কত কষ্ট যে হতো ওইভাবে বসে থাকা। আবরার এইবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর হুহংকার ছেড়ে বলল, লজ্জা করা উচিত তোর। আমি তোকে কিছু করব না, যা করার আমার শাশুড়িয়াম্মা আর আমার বাচ্চা বউ করবে। আর মাত্র কয়েকটা দিন মন খুলে পৃথিবীর জগৎ দেখে নে, নিঃশ্বাস নিয়ে নে, যখন তোর কাল আসবে তখন নিঃশ্বাস নেয়ার সময় পাবি না। এই বলে মিস্টার সাদমানকে কোন কথা বলতে না দিয়ে কাপড় আবারও তার মুখে বেঁধে দিয়ে রুম থেকে চলে যাই। আবরার চলে যেতেই রুমটির আলো নিভে ঘন অন্ধকার হয়ে যায়। আম্মু, আম্মু, মিসেস আয়েশা, হুম বলমা। আতিয়া, আব্বু কোথায়? আম্মু, দেখছি না তো। মিসেস আয়েশা, তোর আব্বু একটু জরুরি কাজে গেছে বলল, ফিরতে লেট হবে। আতিয়া, ওহ আচ্ছা। মিসেস আয়েশা, হুম, মোহনা আন্টি ফোন দিয়েছিল। আতিয়া আতিয়া নির্বিকার ভঙ্গিতে বলল। তারপর মিসেস মোহনা তরকারি নাড়তে নাড়তে জবাব দিল, তুই ওই বাড়ি যাবি কবে তাই জিজ্ঞাসা করছিল। আতিয়া, তুমি কি বলেছ? মিসেস আয়েশা, আমি বলেছি তোর থেকে শুনে তারপর বলবো। এখন তুই কল দে, তারপর বল। আতিয়া রান্না ঘর থেকে যেতে যেতে বলল, মুড নেই। মিসেস আয়েশা আতিয়ার যাওয়ার পানে শুধু তাকিয়ে রইল, কিছু বলার নেই। কারণ আজ 15 দিন হচ্ছে আতিয়া এই বাসায় আছে, আর সবসময় মন মরা হয়ে থাকে, গম্ভীর্য বজায় রাখে, তেমন একটা কথা বলে না, চুপচাপ থাকে। সেই দিন হাসপাতাল থেকে আতিয়া সোজা তার বাবার বাসায় আসে। আতিয়াকে ওইভাবে আসতে দেখে মিসেস আয়েশা অনেক প্রশ্ন করে, কিন্তু আতিয়া তার একটা প্রশ্ন এর উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। তারপর ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে আবরারের বলা তিক্ত কথাগুলোর মানে উন্মোচন করতে লাগল।
প্রায় ৩০ মিনিট পরে আতিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। মিসেস আয়েশা মেয়ের কাছে এসে কপালে গলায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? আতিয়া, না আম্মু। মিসেস আয়েশা, তাহলে কি হয়েছে, এমন ভাবে আসলি কেন, একবারও বলে আসলি না? আতিয়া নিজের ভিতরের হাহাকার লুকিয়ে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, তোমাদের সারপ্রাইজ দিতে এইভাবে আসছি। মিসেস আয়েশা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে আমার, আমি কিনা কি ভাবছি? আয় নিচে চল, নাস্তা করবি। আতিয়া, হুম চল। মিসেস আয়েশা নিচে নামতে নামতে আতিয়াকে বলল, আবরার বাবা কই, আসবে না? আতিয়া আবরারের কথা শুনতেই মনে পড়ে গেল আবরারের বলা সবচেয়ে তিক্তময় কথা, যে টাকার জন্য আমি তার গলায় ঝুলেছি। আতিয়াকে কোন কথা বলতে না দেখে মিসেস আয়েশা আবারও বলল, কি রে, কথা বলছিস না কেন? আতিয়া মিথ্যা হাসি টেনে বানোয়াত গল্প বলল যে, আবরার দেশে নেই, লন্ডন গেছে, 10 দিন হচ্ছে, আর আসতেও এখনও 1 মাস লাগবে, ইম্পর্ট্যান্ট মিটিং আছে তাই গিয়েছে। সব শুনে মিসেস আয়েশা আর কিছু বলেনি। কিন্তু আতিয়া অনেক চেঞ্জ হয়ে গেছিল, এই যেমন প্রয়োজন ছাড়া কথা বলে না, ওই বাড়ি যাওয়ার নাম করে না, আগেকার সেই চঞ্চলতা নেই। মিসেস আয়েশা এইসব ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর আবারও নিজের কাজে মন দিল। গভীর রাত, আতিয়া গভীর ঘুমে তলিয়ে আছে। এমন সময় খট করে দরজায় আওয়াজ তুলে রুমে প্রবেশ করল আবরার। সে ঘুমিয়ে থাকা আতিয়ার কাছে গেল পা টিপে টিপে। তারপর আতিয়ার দিকে তাকিয়ে বলল, অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমানো, তোমার ঘুম আমি কেড়ে নিব? বলে আবরার আতিয়াকে এক ঝটকায় কোলে তুলে নিল। আতিয়ার ঘুম এত গভীর যে সে কিছুই বুঝতে পারল না। আবরার আতিয়াকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে নিজের মার্সিডিতে পিছনের সিটে বসাল, সাথে নিজেও বসল। আতিয়ার মাথাটা আবরার নিজের কোলের মধ্যে নিল। তারপর ড্রাইভিং সিটে থাকা আরিফকে বলল, আরিফ, গেস্ট হাউসের উদ্দেশ্য চল কুইক। আরিফ, জি ভাই, বলে গাড়ি স্টার্ট দিল। এইদিকে আবরার আতিয়ার মাথা নিজের বুকের সাথে চেপে বসে রইল। এইভাবে 1 ঘন্টা জার্নি পরে গাড়ি এসে পৌঁছাল গেস্ট হাউসে। আবরার আতিয়াকে পাজা কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসল। তারপর আরিফকে বলল, তুই চলে যা, দরকার পড়লে ফোন দিয়ে ডাক দিব। আরিফ, আচ্ছা ভাই, বলে সে গাড়ি নিয়ে চলে গেল সেই জায়গা থেকে। আবরার আতিয়াকে কোলে নিয়ে সোজা বেডরুমে প্রবেশ করল। তারপর আতিয়াকে জোরে বেডের উপর ছেলে দিল। আতিয়া ঘুমের মধ্যেই লাফ দিয়ে উঠে বসল। ওর মনে হলো কেউ যেন ওকে পাহাড় থেকে নিচে খাদে ছেলে দিল। আতিয়া উঠে নিজের চোখ 2 হাতে কোচলাতে লাগল। ওর ঘুম এখনও কাটেনি। কি ম্যাডাম, অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছিলে বুঝি? হুট করে অতিপরিচিত কোন কণ্ঠস্বর কানে আসতেই আতিয়ার ঘুম চোখ থেকে উধাও হয়ে গেল। সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। ও কি সত্যি দেখছে নাকি স্বপ্ন? তাই নিজের হাতে চিমটি কাটল, ব্যথাও পেল ভালো, তাই আহহ বলে উঠল। আতিয়াকে এমন করতে দেখে আবরার ভ্রু কুঁচকে আতিয়ার দিকে তাকিয়ে রইল। আতিয়া এইবার বলল, আপনি আমার বাড়ি কি করছেন? আবরার, ম্যাডাম ভালো করে চারিদিকে তাকিয়ে দেখেন, বাড়িটা আপনার বাবার বাড়ি না। আতিয়া এইবার আবরার থেকে দৃষ্টি সরিয়ে রুমটি ভালোভাবে দেখে নিয়ে অবাক হয়ে বলল, আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম, এইখানে আসলাম কিভাবে? আবরার নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কোলে করে নিয়ে আসছি। বাবা, তুমি এত ভার কেন? আমার তো হাত অবাস হয়ে গেছে। আতিয়া চোখ বড় বড় করে বলল, ছি ছি, কি বলছেন, আমার ওজন মাত্র 44 কেজি, আর সেখানে আপনি বলছেন আমি কত ভার? আপনার এই দানবীয় শরীরের কাছে আমার শরীর পিঁপড়া ছাড়া কিছু না। আতিয়ার কথা শুনে আবরার বেডে উঠল। এর মধ্যে ওর জামার বোতাম খোলা শেষ, গা থেকে জামা ছেলে ফেলে দিল। তা দেখে আতিয়া চোখ ঢেকে বলল, এই মাফিয়া নির্জীব মানুষ জামা খুললেন কেন? জামা পরেন তাড়াতাড়ি। আবরার আতিয়ার একদম কাছাকাছি এসে আতিয়াকে টেনে নিজের কোলে বসাল। আতিয়া ভাবাচাকা খেয়ে গেল আবরারের এমন কাজ দেখে। সে বলল, এই যে মাফিয়া, আপনি কি ড্রাঙ্ক? আবরার আতিয়ার গলায় মুখ ডুবিয়ে বলল, হুম, আতিয়া নামক এক মেয়ের প্রতি নেশায় বুঁদ হয়ে গেছি। আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার ঘাড়ে পড়তেই আতিয়া কেঁপে কেঁপে উঠল। কিন্তু হুট করেই আবরারের বলা সেই দিনের কথাগুলো মনে পড়তেই আতিয়া মোচড়ামোচুরি শুরু করল, যার দরুন আবরার ধমক দিয়ে বলল, এই মেয়ে নড়ছ কেন এত? চুপচাপ বসতে পারছ না? আতিয়া ওইভাবে বলল, পারছি না, ছাড়েন আমাকে। আবরার, উহুম, আমার এখন বউ লাগবে, তাই আমার বউকে নিয়ে এসেছি। আমার বউয়ের সাথে এখন যা খুশি করব। মেয়ে, তুমি একটা নড়াচড়া তো দূর সাউন্ডও করবে না। আতিয়া, আপনার বউ হাহাহা হাসালেন তো আমাকে। সেদিন তো বলেছিলেন আমার সাথে আপনার যাই না, আমি কোথায় আপনি কোথায়, আর টাকার জন্য আপনার গলায় ঝুলে পড়েছি।
আবরার আতিয়ার দিকে তাকিয়ে বলল, আমার কাগজ কলমে আইনি মতে ইসলাম শরীয়তে তুই আমার লিগ্যালি ওয়াইফ, তাই ওয়াইফকে যেমন বকা দিতে পারি, মারতে পারি, তেমন আদর ও করতে পারি, সব কিছু আমার অধিকার আছে। আতিয়া, সব কিছু আপনার অধিকার বাহ আর কিছু আছে। আবরার এইবার গম্ভীর কণ্ঠে বলল, শোন বউ, তুই যদি বেশি তিরিংবিরিং করিস তাহলে কিন্তু আমি আরও 3টা বিয়ে করব। ইসলামে 4টা বিয়ে করা সুন্নত, আমার এখনও 3টা বাকি আছে, সুন্নত কাজ তো করে ফেলব। আবরার এর কথা শুনে আতিয়া রাগে গোজগোজ করতে করতে বলল, অসভ্য নির্লজ্জ মাফিয়া একটা, যা তুই যেই কয়টা বিয়ে করবি করগে, যা আমার কি তাতে। আবরার, সত্যি করতে বলছ? আতিয়া। আবরার এর কথা শুনে আতিয়া রাগে গোজগোজ করতে করতে বলল, অসভ্য নির্লজ্জ মাফিয়া একটা, যা তুই যেই কয়টা বিয়ে করবি করগে, যা আমার কি তাতে। আবরার, সত্যি করতে বলছ? আতিয়া, যা না কর গিয়ে আমাকে জি। আতিয়াকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়ার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আতিয়া আবরার থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগল। এতে আবরার এর কাজে ডিস্টার্ব হওয়ায় আবরার আতিয়ার কোমরে জোরে চাপ দিল। আতিয়া কোমরে ব্যথা পেয়ে চুপ করে গেল, কিছু বলল না, কিন্তু তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আতিয়াকে রেসপন্স করতে না দেখে আবরার আতিয়ার ঠোঁটে কামড় দিল। আতিয়া ব্যথায় কুকড়ে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করল। আবরার এইবার আতিয়াকে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিল। আতিয়া ঠোঁট জ্বালা করছে, তাই সে ঠোঁটে হাত দিল, তরল কিছু অনুভব করাই হাত সামনে এনে দেখল রক্ত। আবরার একটু জোরে কামড় দিয়েছে, তাই কেটে গেছে। আবরার আতিয়ার গলা থেকে উড়না খুলে সেটা হাতে নিয়ে আতিয়ার ঠোঁটে লেগে থাকা রক্ত মুছে দিতে দিতে বলল, এত নড় কেন, তুমি স্থির হয়ে থাকতে পারো না? রোমাঞ্চের সময় তোমার এই নড়াচড়া আমার মাথায় আগুন জ্বালিয়ে দেই বোঝো তুমি? আতিয়া, অবাক হচ্ছি ক্ষণে ক্ষণে আপনাকে দেখে, সেদিন এক রূপ তো আজকে আর এক রূপ, বুঝতে পারছি না আপনার মতিগতি কিছু। আবরার আতিয়াকে নিজের আরও কাছে টেনে নিল, তারপর আতিয়ার গলায় মুখ ডুবিয়ে বলল, ও তো কিছু ভাবতে হবে না তোমকে, জাস্ট ফোকাস অন মি। আবরারের প্রত্যেকটা ছোঁয়া আতিয়ার মনে ঝড় তুলে দিচ্ছে। সে আবিষে চোখ বন্ধ করে আবরারের বলা কথা মতো আবরারের প্রত্যেকটা স্পর্শ ফিল করতে লাগল। আবরার আতিয়ার গলা থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে হাসকি সরে বলল, জ্যান, আর ইউ রেডি? আবরারের এমন কথায় আতিয়া লজ্জা পেয়ে গেল। সে লজ্জা লোকাতে আবরারের বুকে মুখ লুকাল। আবরার হিসহিসিয়ে বলল, লজ্জার লোডশেডিং এখনও হয়নি, আমি তো ভাবছি হয়ে গেছে। নো প্রবলেম, আজকে আমি তোমার লজ্জার লোডশেডিং করে দিব ইনশাআল্লাহ। আবরারের প্রত্যেকটা কথা শুনে আতিয়ার লজ্জায় কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতিয়া আবরারের বুকে ঘুষি মেরে বলল, নির্লজ্জ মাফিয়া, মুখে লাগাম টানেন, কি সব বলছেন, লজ্জা করছে না আপনার? আবরার, লজ্জা হল নারীর ভূষণ, আমি পুরুষ যদি লজ্জা পাই তাহলে কোনোদিন বাবার ডাক শুনতে পারবো না, আর আমাদের আগেও তো একবার হয়ে গেছে, তাও এত লজ্জা পাও কোথায় তুমি? এখন তো দেখছি আমাকে লজ্জা বেচে দিতে হবে, যাতে করে তোমার লজ্জা কমে। আতিয়া এইবার আবরারের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলল, অসভ্য মাফিয়া একটা। আবরার শীতল কণ্ঠে বলল, অসভ্য আমি এখনও করিনি তো ঘরোয়ালি, কিন্তু অসভ্য যেখানে বলছো তাহলে আসো প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিচ্ছি অসভ্য কাকে বলে। বলে আবরার আতিয়ার মুখের দুই পাশে নিজের দুই হাত দিয়ে আতিয়াকে নিজের কাছে টেনে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আতিয়া আবরারের এমন বেসামাল স্পর্শ আর ফিরিয়ে দিতে পারছে না, সেও আবরারের সাথে রেসপন্স করতে লাগল। আবরার আতিয়ার রেসপন্স পেয়ে আরও কাছে টানল আতিয়াকে। আবরার এইবার আতিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে আতিয়ার গলায় মুখ ডুবাল। আতিয়া চোখ বন্ধ করে আবরারের পিঠ খামচে ধরল। আবরার এইবার আতিয়াকে বেডে ফেলে দিল, তারপর তার উপর নিজের ভর ছেড়ে দিল। আবরার আতিয়ার কানের কাছে এসে ফিচেল কণ্ঠে ফিসফিস করে বলল, জ্যান, ইট ওয়ন্ট বি টু মাচ ট্রাবল, জাস্ট বি পেশেন্ট। আবরার বলা এই কথা শুনে আতিয়া লজ্জায় আবরার থেকে দৃষ্টি নামিয়ে বন্ধ করে রাখল। আতিয়ার এমন করাই আবরার হেসে উঠল। আবরার এইবার নিজের শরীরের সব ভর আতিয়ার উপর ছেড়ে দিয়ে ভালোবাসার অতল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। আতিয়ার চোখ বেয়ে কিছু নোনাজল গড়িয়ে পড়ল। এটা আনন্দের। আগের দিনের আবরারের এমন ব্যবহারে আতিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। সে তো ভেবেছিল যে আবরার হয়তো আর তার হবে না, সে চিরতরে আবরারকে হারিয়েছে। কিন্তু আজকে যেন ম্যাজিক হল। আবরার আবারও তার কাছে আসলো, আবারও তাকে নিজের সাথে মিশিয়ে আপন করে নিল। তাই তো চোখ থেকে খুশির নোনাজল গড়িয়ে পড়ছে। রাত আরও গভীর হতে থাকছে, সেই সাথে গভীর হচ্ছে আবরার আতিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত।
চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যেতেই আবরার বেড থেকে নেমে আতিয়াকে বিছানার চাদরে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকল। আবরার আতিয়াকে শাওয়ারের নিচে দাঁড় করাল। আতিয়া অসুস্থ লাগছে, খুব কোন কথা বলতে পারছে না, চুপচাপ আছে। আবরার এইবার শাওয়ার চালু করল। তাদের দুইজনের গায়ে পানি পড়ছে। আতিয়ার গায়ে পানি পড়তেই ওহ ব্যথায় কুকড়ে উঠল, সারা শরীর জলে ছাই হয়ে যাচ্ছে। আবরার আতিয়াকে নিজ হাতে গোসল করিয়ে দিল। তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে আবারও পাজা কোলে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। আবরার আতিয়াকে বেডে শুয়ে দিল। তারপর ব্লাঙ্কেট টেনে দিল। আবরার আবার ওয়াশরুমে ঢুকে গেল। তারপর নিজে শাওয়ার নিয়ে বেরিয়ে আসল। পরনে কালো শার্ট আর ট্রাউজার পরে আবরার ওয়ার্ডরোব থেকে নিজের একটা সাদা শার্ট বাহির করে আনল। তারপর আতিয়ার কাছে গেল। আতিয়ার এখন যেন একটু সুস্থ লাগছে। সে আবরারকে নিজের দিকে আসতে দেখে ব্লাঙ্কেটের নিচে মুখ লুকাল। আবরার আতিয়ার কাছে এসে বলল, শার্টটা পরে নাও, এখন আর ওই সব কামিজ তামিজ পরতে হবে না। আতিয়া এখনও ব্লাঙ্কেট থেকে এখনও মুখ তুলছে না। আবরার এইবার ভ্রু কুঁচকে বলল, তুমি কি এত তাড়াতাড়ি ঘুম পড়লে নাকি? আতিয়া এখনও কোন রেসপন্স করছে না। আবরার এইবার দুষ্টু হেসে বলল, আচ্ছা ঘুমাও, আমি না হয় পরিয়ে দিচ্ছি। বলে যেই বেডে বসে ব্লাঙ্কেটে হাত দিবে অমনি আতিয়া তাড়াতাড়ি ব্লাঙ্কেট থেকে মুখ বাহির করল। আতিয়ার এমন কাজে আবরার শব্দ করে হাসল। আতিয়া হাত বাড়িয়ে বলল, কই দেন, আমি পড়ছি, আর আপনি রুম থেকে বেরিয়ে যান। আবরার, কেন কেন আমি রুম থেকে বেরিয়ে যাব কেন? আতিয়া, কেন যাবেন মানে আমি ড্রেস পরব, আপনি কি করবেন যান। আবরার, সমস্যা কি, পড়ো আমার সামনে, আমি কোন মাইন্ড করব না। আতিয়া চোখ ছোট ছোট করে বলল, আমি অনেক কিছু মাইন্ড করব মিস্টার মাফিয়া, আপনি এখন আসতে পারেন। আবরার কিছু বলবে তার মধ্যে ওর ফোনে কল আসল। আবরার ফোনটা হাতে তুলে দেখল রাকিব কল করেছে। আবরার এইবার শার্টটা বেডে রেখে বেলকুনিতে চলে গেল কল অ্যাটেন্ড করতে। আবরার চলে যেতেই আতিয়া ব্লাঙ্কেট জড়ানো অবস্থায় ওয়ার্ডরোব থেকে একটা পাকিস্তানি লং 3 পিস বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। টিল 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 টিল, বল রাকিব, কি করছিলিস সোনা? আবরার দাঁতে দাঁত পিষে বলল, শালা আমার রোমান্টিক মুহূর্ত নষ্ট করে এখন ফোন দিয়ে বলিস সোনা কি করছিস? রাকিব গাল ফুলিয়ে বলল, আমি কি জানতাম নাকি যে তুই ভাবির সাথে রোমাঞ্চ করছিলিস? আবরার, আমার কি এখন মাইকিং করতে হবে যে আমি আমার বউয়ের সাথে রোমাঞ্চ করছি? তাই প্লিজ সাধারণ জনগণ আমার রোমাঞ্চ নষ্ট করার জন্য ভিলেন হবেন না কেউ। রাকিব, তাই কর। আবরার, দূর শালা, কি করতে ফোন দিছিস তাই বল। রাকিব এইবার সিরিয়াস ভঙ্গিতে বলল, বিয়ে করার জন্য। আবরার রাকিবের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। সে ওইভাবে বলল, তুই জানিস আমি বিবাহিত, আর একটা ছেলে কিভাবে বিয়ে করে আমাকে বল। রাকিব, আরে দূর, আমি তোকে বিয়ে করব কি করতে? আমি তো আমার ভার্জিনটা আমার বউয়ের জন্য তুলে রাখছি, তুই আমার ভার্জিন কেড়ে নিতে চাচ্ছিস নাকি? আবরার এইবার শীতল অথচ হুমকির সরে বলল, তোর সাথে বাজে কথা বলে সময় নষ্ট করব না, যা বলার সোজাসুজি ভাবে বল, নয়তো তোকে উপরে পাঠানোর টিকিট কাটব আমি। রাকিব, এই না না শোন, আমি সিরিয়াস হয়ে বলছি, আমি বিয়ে করব। আবরার, কাকে বিয়ে করবি, মেয়েকে? রাকিব, সেটাই তো তোকে বলতে ফোন দিয়েছি, ফোনে বলা যাবে না সব কথা, আমি তোদের বাড়ি আসছি, তুই বাড়ি থাকিস। আবরার, ওকে আয়, বলে আবরার ফোন কেটে দিল। ফোন কেটে দিতেই আবরারের হোয়াটসঅ্যাপে আনকোন নাম্বার থেকে একটা মেসেজ আসল। আবরার মেসেজটি ওপেন করে পড়তেই একটা বাঁকা হাসি দিল, তারপর বিড়বিড় করে বলল, শ্বশুরাব্বা আমি আসছি, আর একটু শ্বাস নিয়ে নেন, কারণ আমি যদি ধরি তাহলে শ্বাস নেয়ার সময় দেব না।